বাবা বাজারে যাচ্ছে? হ্যাঁ, অনু বাবার হাতে বাজারের থলি ধরে দিয়েছে। এত বারণ করলাম শুনলো না। সে কি বাবা? তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ। আমার না হয় চাকরি নেই তাই বলে কি আমি মরে গেছি? দাও 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 দাও। না তপন না, তুই আজ রোজগার করিস না বলে ওরা তোকে বাজারে পাঠাতে চাইছে। আমি বেঁচে থাকতে তোকে কাজ আমি করতে দেব না। তাছাড়া আমি তো বসেই থাকি। বসেই থাকো যাই থাকো, বাজারে তুমি যাবে না। তা সত্ত্বেও যদি তুমি বাজারে যাও, মিনতি আর রাহুলকে নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। দাও দাও দাও, তুলে দাও, টাকা দাও দাও। হে ভগবান, এই দৃশ্য দেখবার জন্য তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছিলে। এর আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা। মেজ বৌদি, আমায় মাইনে দিতে হবে না, খাবার দিতে হবে না, আমি বিনা পয়সায় সব কাজ করে দেব। না, বাজার করতে দিলেই তুই চুরি করবি। আমি চুরি করব? হ্যাঁ হ্যাঁ, শুধু তুই কেন, বাজার যারা করে তারা সবাই চুরি করে। দাদা, ফর্দতে লেখা আছে বাজার থেকে কি কি আনতে হবে, আর কোন জিনিস কত দিয়ে কিনলেন সেটা ফর্দর পাশে লিখে রাখবেন। আমি কিন্তু পাই পয়সার হিসেব বুঝে নেব। বৌমা, এ তুমি কাকে কি বলছো? যা বলছি ঠিকই বলছি। এই সংসারটা যখন আমাকেই চালাতে হবে তখন আমি হিসেব করেই চালাবো। তুমি আজ টাকার হিসেব করলে অনু, এই বুড়ো মানুষটার চোখের জলের হিসেব তুমি করলে না। রাখো তো, অমন নাটক আমি ঢের ঢের দেখেছি। নাটক দেখেছ, কিন্তু নাটকের শেষ দৃশ্যটা তুমি দেখোনি। হলো তৈরি থেকো, আমি এই নাটকের শেষ দৃশ্যটা তোমায় দেখিয়ে ছাড়ো। কথা না বাড়িয়ে বাজারে যান, নইলে আপনার ভাইয়ের অফিসে বেরোতে দেরি হয়ে যাবে। শোনো, রাহুলের দুধটা না ফুরিয়ে গেছে, তুমি ওর জন্য একটা দুধের কৌটো এনো। ঠিক আছে। দাদা, আপনার পকেটে দুধের দাম আছে তো? আমাদের টাকা থেকে কিন্তু রাহুলের দুধ আসবে না। আমি সেটা জানি। ফর্দতে লেখা না থাকলেও বাজার করে যে টাকাটা বাঁচবে তাতে তোমাদের মদের বোতল আসবে, দুধের কৌটো নয়। অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আপনি গিয়েছিলেন কোথায়? ওই নগেন ভৌমিকের বাড়িতে একটু তাগাদায় গিয়েছিলাম। এ মাসেই টাকা দেবে বলেছিল, অনেক টাকা ধার পড়ে রয়েছে। ও দেবে, ও দিয়ে দেবে। তা তাগাদার জন্য আপনি মুকুল কিংবা কিশোরকে পাঠাবেন, নিজে এই বয়সে এত ছুটোছুটি করবেন না। কাগজটা কি দলিল মনে হচ্ছে? হ্যাঁ, মানে আমার ওই 1 কাঠা জমি আছে, দলিলটা তার। দলিল নিয়ে গিয়েছিলেন কেন? না মানে মেয়ের বিয়েতে কিছু ধার দেনা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম জমিটা বেচে দিয়ে। ধার দেনা হয়েছে? আমাকে বললেই পারতেন। ওই জমিটা বেচে? না মানে জমিটা তো পড়েই আছে, কবে কে কখন জবরদখল করে নেবে। দিন হিসেব আর টাকা পয়সা কি দেবেন দিন, মিলিয়ে নিয়ে চলে যাই। হ্যাঁ দিচ্ছি। এই যে মুকুন্দবাবু, আপনি একবার ভালো করে গুনে দেখুন তো, আমারই বোধহয় ভুল হচ্ছে। 1000 টাকা কম। কম মানে মানে মনে করে দেখুন তো মুকুন্দবাবু, এর মধ্যে এই 1000 টাকাটা কোনো মহাজনকে দিয়েছেন কি? ওই টাকাটা মানে আপনি আপনি আমার এই দলিলটা, জমিটা বেচে। ভুল করছেন মুকুন্দবাবু, জমি বাড়ি বেচার দালালি আমি করি না। 1000 টাকা বড় কথা নয় মুকুন্দবাবু। আপনার টাকার প্রয়োজন ছিল তো আপনি আমাকে বলেননি কেন? না না, এখন ধরা পড়ে গিয়ে এই দলিল। না না, ব্যাপারটা হচ্ছে। ব্যাপারটা কিছুই হয়নি, ভুল হয়েছে, আমারই ভুল হয়েছে। আপনার অতীত ইতিহাসটা না জেনে আমার দোকানের সব দায়িত্ব আপনার ওপর ছেড়ে দাও। নিয়ে যান এই দলিলটা, আর এই টাকাগুলোর যদি প্রয়োজন থাকে তো নিয়ে যেতে পারেন, যান। শুধু কাল থেকে আপনি আর এই দোকানে আসবেন না। আসবে না? না, আমি আপনাকে অনেকদিন ধরেই বলবো ভাবছি,
কিন্তু আপনার সঙ্গে টুকু থাকে বলে বলতে পারি না। ওকে পড়াতে হয় ওর বাড়ি থেকেই পড়াবেন, ওকে আমার ঘরে নিয়ে আসবেন না। টুকু তো কোনো দোষ করেনি। দোষ গুণ দেখতে চাই না। ওকে এরপর নিয়ে এলে আমি কিন্তু আপনাকেও আমার ঘরে ঢুকতে দেব না। বৌরানী, কাকে কি বলছো বৌরানী? অন্যায় তো কিছু বলেনি। ও যদি না চায় টুকে ঘরে ঢুকবে না। ঘরে আমার কত কিছু ছড়ানো ছেড়ানো থাকে, পড়তে আসার নাম করে কখন কি তুলে নিয়ে চলে যাবে। মুকুন্দ চাটুর্যের মেয়ে হয়ে অন্যকে চোর ভাবা তোমার সাজে না বৌরানী। তোমার বাবা যেখানে। থামলেন কেন? বলুন, মুকুন্দ চাটুর্য আপনার কি ক্ষতি করেছে? তেমন ক্ষতি করতে পারেনি, মাত্র 1000 টাকা সরিয়েছে। বাবা, আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হয় কাল সকালে গিয়ে তোমার বাবাকে জিজ্ঞেস করে এসো। বলো বাবা, এ মিথ্যে কথা, তুমি চুরি করনি। ওই 1000 টাকার হিসেব যখন দিতে পারিনি, তখন কি করেছো তুমি ওই টাকা দিয়ে? তা বলতে পারবো না। তবে এইটুকু শুধু বলতে পারি, ওই টাকা দিয়ে যা করেছি তা তোর মঙ্গলের জন্যই করেছি। মঙ্গল? বাবা হয়ে শ্বশুর বাড়িতে মেয়ের মাথা হেট করিয়ে দিয়ে তুমি তার মঙ্গল করেছো? এক ঘর লোকের সামনে আবার শুনতে হলো তোমার বাবা চোর। টাকার যদি এতই দরকার ছিল, তবে কেন কেন আমার বিয়ে দিয়েছিলে? রাত জেগে জেগে যাত্রা করে টাকা তো এনে দিচ্ছিলাম দুবেলা গেলার জন্য। রূপা, সত্যি করে বলো তোমা, তুমিও কি জানো না আমার টাকাটা দিয়ে কি করেছে? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু জানি না। বাবা, এদিকে এসো তো। তোমাদের চাটুর্য বংশ 300 বছর ধরে বংশ পরম্পরায় যে দেবীকে পুজো করে আসছো, সেই দেবীর সামনে আমার মাথায় হাত দিয়ে বলো, কি করেছো তুমি এই টাকা দিয়ে? বলো। আমার শীতের সিঁদুরে দিব্যি বাবা, এই শীতের সিঁদুরে হাত দিয়ে বলো, কি করেছো তুমি ওই টাকা দিয়ে? এটা কি বলছিস হতভাগী? শীতের সিঁদুর নেই? হ্যাঁ, আমার এই শীতের সিঁদুরে দিব্যি। বাবাকে বলতেই হবে, নইলে সিঁদুর। না না, আমি তোকে বলতে পারবো না, আমি তোকে বলতে পারবো না। আমি তোকে সুখী দেখতে চাই না। সুখী? সুখী হব আমি, যার বাবা চোর, যার বাবা শ্বশুরের টাকা চুরি করে? সেই মেয়ের তো গলায় দড়ি দেওয়া উচিত। রূপা, এ কি অলক্ষণে কথা বলছিস তুই? আমি তোমাদের এই জাগ্রত দেবীর সামনে আমার সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, যতদিন না আমি জানতে পারছি বাবা টাকাটা দিয়ে কি করেছে, আমি আমি তোমাদের মুখ দর্শন করব না। রূপা, আর আমার সুখ চেয়েছিলে তো? শুনে রাখো, যতদিন না তোমার এই চুরি করা 1000 টাকা আমি শ্বশুর মশাইয়ের হাতে তুলে দিতে পারবো, ততদিন ওই শ্বশুর বাড়িতে আর ঢুকবো না। তুমি কেঁদো না মা, এই তোমায় ছুঁয়ে বলছি, আমি মেজো কাকার কাছ থেকে কোনোদিন কিচ্ছু চাইবো না, ফুটবলও কোনোদিন খেলবো না। মা, বড় বৌমা, এটা রাখো। অরুণ তোমায় কিছু বলেছে কিনা আমি জানি না। বাজারে এই চুড়িটার দাম যতই হোক না কেন, চৌধুরী বংশে এই চুড়িটার মূল্য অনেকখানি। এটা এটা আমার মার ছুরি। মা তোমার শাশুড়িকে দিয়েছিলেন, আবার তোমার শাশুড়ি তোমাকে দিয়েছিলেন, কিন্তু শত অভাবের মধ্যেও তোমার শাশুড়ি এটা কোনোদিন হাতছাড়া করেননি। আমি জানি বাবা, কিন্তু বড় বৌমা,
তোমার অসুবিধের কথাটা আমাকে তো বললে পারতে। আমি তো এখনো মরে যাইনি। কাল সকালে আমি ব্যাংক থেকে 1000 টাকা তুলে নিয়ে এসে তোমাকে দেবো। তার থেকে 500 টাকা তুমি মেজ বৌমাকে দেবে, আর 500 টাকা তুমি নিজের কাছে রেখে দেবে। কেমন? ব্যাংকে তোমার টাকা আছে? আছে মানে এটা হয়ে যাবে। বৌমা, এটা ধরো ধরো। দিয়েছ? হ্যাঁ। বাবা, তুমি কাল সকালবেলা তরুণকে দিয়ে একটা রিক্সা ডাকিয়ে এই কাজ বেড়ে কোথাও ঘুরে এসে এই টাকাটা বৌদির হাতে দিও, হ্যাঁ, যাতে সবাই বোঝে যে এই টাকাটা তুমি তোমার ব্যাংক থেকে তুলে এনে দিয়েছো। হ্যাঁ, 1000 টাকা ধরো। তুই না থাকলে চৌধুরী পরিবারের যে কি হাল হতো। থাক থাক থাক। আশীর্বাদ করো বাবা, আমি সারাটা জীবন যেন সকলকার পাশে এইভাবে দাঁড়াতে পারে। বাড়ির সকলের বোঝা তোর একার কাঁধে চাপিয়ে দিয়ে আশীর্বাদ করা ছাড়া আমার কি আর গতি আছে বল? কোথায় গিয়েছিলে ঠাকুমা? কি হলো, জবাব দিচ্ছ না যে? কোথায় গিয়েছিলে? একজনের ভুল ভাঙাতে দিদি। কার ভুল ভাঙাতে গিয়েছিলে? যে তোর সারা মন জুড়ে আছে তার ভুল ভাঙাতে গিয়েছিলাম ভাই। কেন কেন গিয়েছিলে? আমার সারা মন জুড়ে সে থাকতে পারে, কিন্তু তার মনে সুন্দরীর কোনো স্থান নেই। কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিকই বলছি ঠাকুমা। 5 জনের কথা শুনে আমাকে সে যাচাই করতে চাইলো। তার মানে সে সত্যি আমায় সন্দেহ করেছিল ঠাকুমা। ছেলে মানুষ, তুইও তো বলেছিলি দিদি ভাই। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম, কিন্তু অবিশ্বাস নিয়ে যে মানুষটা আমার সততা যাচাই করতে এসেছিল তাকে তো আমি সত্যি কথাই বলেছিলাম ঠাকুমা। কিন্তু আমি যে আমার বাবার জন্য বাধ্য হয়েছিলাম নাচতে গাইতে, কই সেই কথা তো একবারের জন্য শুনলো না। শোনো ঠাকুমা, আমার মাকে আমার মনে নেই। আমার কাছে তো আমার বাবাই। আমার বাবা যদি নেশা করে শয়তানের টেরাতেও যায়, তাহলে বাবাকে বাঁচাতে আমি সেখানেও যাব। তুমি যদি কোনোদিন আর কাকিমার বাড়ি থেকে আমার কথা বলো, তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। সুন্দরী, থাক থাক, অনেক শুনেছি, আর শুনতে হবে না। শেষে তুইও পাকে ডুব দিলি। ছি সুন্দরী, ছি 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 ছি। সুন্দরী, সুন্দরী।
সুন্দরী, এই কি করছিস মা? আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা, আমাকে ছেড়ে দাও। সুন্দরী, না, আমাকে ছেড়ে দাও, আমি মরতে চাই। আমি মরে গেলে তুমি মনের সুখে মদ খেও, কেউ তোমার বংশে কলেকে ছাপ দিতে আসবে না বাবা। কি বললি তুই? তুই মরে গেলে আমি মনের সুখে মদ খাবো? তুই মরে গেলে আমি এই শেষ, এই শেষ। আমি তোকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছি সুন্দরী, আর যদি কোনোদিন আমি মদ মুখে দিই, যেন তোর রক্ত খায়, যেন তোর রক্ত খায়। মা গো, চল মা, বাড়ি চল, বাড়ি চল। তোর এই পাপটাকে ক্ষমা করে দে মা। তুই ছাড়া আমার যে আর কেউ নেই রে সুন্দরী। চল চল, বাড়ি চল মা, বাড়ি চল, চল চল, বাড়ি চল।